আসসালামু আলাইকুম, শুভ সকাল। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের, এই অবস্থা কতটুকু ভালো থাকতে পারবেন বা ভালো আছেন জানি না, তবে সবার জন্য শুভকামনা রইল যে আপনারা সবাই ভালো থাকেন, সেফ থাকেন। এটাই আমি সবসময় কামনা করি একজন মানুষ হিসেবে। আমি চাই যে বাংলাদেশের প্রতিটি বাংলাদেশ আমার হৃদয়ের বাংলাদেশ। আমি মনে প্রাণে আমার দেশকে ভালোবাসি। সেক্ষেত্রে আমি আমার দেশের সকল মানুষের জন্য সকল সময় প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। এটা আমার চাওয়া আল্লাহ পাকের কাছে। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিভিন্ন দেশে ট্রাভেল করি। এটা মূলত আমার পেশা না, আমার ছোটোখাটো একটা বিজনেস আছে। আমি ছোট একটা ব্যবসা করি। আমি একজন ইন্টারনেট প্রোভাইডার। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট সাপ্লাই করি। আর তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বিভিন্ন কান্ট্রিতে ট্রাভেল করার চেষ্টা করি। আমি যখন যেই কান্ট্রিগুলোতে যাই তখন ওই দেশগুলোর কালচার, সামাজিক বিষয়গুলো, মানুষের জীবনযাপন, ওই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং ওই দেশের শহর গ্রাম, এগুলো নিয়ে ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করি। আসলে আমি কোনো ব্লগার না, আমি আমার শখের বসে ভিডিওগুলো করে থাকি যেন আপনারা দেখে উপভোগ করতে পারেন, দেখতে পারেন। শুধু এইটুকুই, এর বাইরে কিছু না। এখানে কিছু তথ্য দেওয়ার থাকে, যেমন অনেকের অনেক তথ্য জানা থাকলে উপকৃত হয়। যেহেতু একজন নতুন লোক যদি ট্রাভেল করে সেক্ষেত্রে তার অনেক কিছু জানার থাকে। আর মূলত আমি যে কান্ট্রিগুলো ভিজিট করছি তার ভিতরে সর্বোচ্চ ভিজিট ছিল আমার ইন্ডিয়াতে। আর তারপরে দ্বিতীয় স্থানে আছে বেশিরভাগ মানে মালয়েশিয়াতে ভিজিট করা হয়েছে সবচেয়ে বেশি। ইন্ডিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা তো অনেকবার করা হয়েছে। শুধু সবচেয়ে হৃদয়টা এখনও কাঁদে যে আজারবাইজানে ভিজিট করার বিষয়টা যদি এখনও মনে হয়, আবার ইচ্ছা হয় যাওয়ার জন্য। কিন্তু আসলে আজারবাইজানে ভিজিট করা, ট্রাভেল করা খুব কস্টলি, অনেক ব্যয়বহুল। এই কারণে আজারবাইজানে ইচ্ছা করলেই যাওয়াটা সম্ভব হয় না। আর আজারবাইজান এমন একটা কান্ট্রি যেখানে আপনি শুধু একবার একটা কান্ট্রি ভিজিট করতে পারবেন। আমরা যেমন সাপোজ এক্সাম্পল, আপনি যদি থাইল্যান্ডে ভ্রমণ করেন, থাইল্যান্ডের পাশাপাশি আপনি অনেকগুলো কান্ট্রি ভ্রমণ করতে পারবেন। থাইল্যান্ড থেকে ভিসা নিয়ে লাউস যেতে পারবেন। লাউস থেকে আপনি ওদিক দিয়ে ল্যান্ড বর্ডারে এয়ার ফেয়ার ছাড়া আপনি ওদিকে চীনে যেতে পারবেন, কুমিংয়ে। তারপরে আপনার এদিক দিয়ে ভিয়েতনামে যাওয়া যায়, কম্বোডিয়া যাওয়া যায় থাইল্যান্ড থেকে। তারপরে সিঙ্গাপুর যাওয়া যায়। এইখানে একটা কান্ট্রিতে গেলে আপনার পাশাপাশি অনেকগুলো কান্ট্রি ভিজিট করা সম্ভব। কিন্তু আজারবাইজানের ক্ষেত্রে এমন না। যেমন আপনি যদি কেনিয়ার ভিসা নিয়ে যান, কেনিয়া গেলে আপনি একটা টিকিটে আপনাকে রুয়ান্ডা, উগান্ডা, তারপরে আপনার তানজানিয়া, এগুলা 4-5টা কান্ট্রি ওইখানে আপনি একটা টিকিটে যেয়ে ভিজিট করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আজারবাইজানের পার্শ্ববর্তী দেশ হচ্ছে একেবারে পার্শ্ববর্তী দেশ। ল্যান্ড বর্ডারে আপনার ইরান আছে, আপনার তারপরে আর্মেনিয়া আছে, তারপরে আপনার ওই পাশে আছে, জর্জিয়া আছে, তুর্কি আছে। কিন্তু আপনি কোথাও যেতে পারবেন না। আজারবাইজান এমন একটা কান্ট্রি, ওইখান থেকে আপনি ইন্ডিয়ার ভিসাও পাবেন না। অন্য কোনো দেশের ভিসা বাদ দিলাম, আপনি ইন্ডিয়ার ভিসা কেন, পৃথিবীর কোনো কান্ট্রির ভিসা আজারবাইজান থেকে আপনাকে দিবে না যদি আপনি অ্যাজ এ ট্রাভেলার হন। আর যদি ওইখানে রেসিডেন্সি হন তাহলে আপনার কিছু নিয়মকানুন আছে, তাহলে আপনি পেতে পারেন। যাই হোক, আমি একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে গেলাম। আজকে আমার ফ্লাইট হচ্ছে দুপুর 1টায় শ্রীলঙ্কাতে। আজকে এই মাসের যে ট্যুরটা, এটা ডিসেম্বরের শেষের দিকে। এই মাসের ট্যুরটার মূল উদ্দেশ্য, আমি নিউ ইয়ারটা আপনার 31st নাইটটা আমি বাইরে করার খুব ইচ্ছা ছিল। এই কারণে এই টাইমটা বেছে নিয়েছি যে আপনার ডিসেম্বরে যাব, জানুয়ারিতে আসবো, এরকম আর কি।
আমার মতো অনেকেই হয়তো এই সময়টা চুজ করে। আমি আমার টার্গেট আছে এখান থেকে আপনার শ্রীলঙ্কা 1 সপ্তাহ স্টে করে তারপরে মালয়েশিয়াতে যাওয়া, মালয়েশিয়া 1 সপ্তাহ স্টে করে তারপর এখান থেকে থাইল্যান্ড যাব। থাইল্যান্ড থেকে হয়তো বা বাংলাদেশে ব্যাক করতে পারি, অথবা এমন হইতে পারে থাইল্যান্ড থেকে আমি আবার সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারি। এখনও শিওর না, তবে আমি সবার কাছে দোয়া চাই। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমি যে কান্ট্রিগুলোতে যাব ওইখানের খুঁটিনাটি বিষয়গুলো, বা আমি যদি ওইখান থেকে আরও কোনো কান্ট্রির ভিসা তুলি, মানে ভিসা করার কোনো ওয়ে থাকে, ভিসা করি, তাহলে আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের এই ধরনের কান্ট্রিগুলো যারা আসবেন, ট্রাভেল করবেন, যারা এইভাবে ভিসাগুলো করতে চান, তাহলে অবশ্য তাদের উপকার হবে আশা করি। আর এই বিষয়টা তো আপনারা জানেন যে শ্রীলঙ্কার ভিসা সর্বোচ্চ 1 ঘন্টার ভিত্তিতেই আপনার করা যায়। শ্রীলঙ্কার ইটিএ 1 ঘন্টার ভিতরে করা যায়। এই কারণে এবার আমি টিকিট আগে করছি আর ইটিএ পরে করছি, কারণ কি ইটিএ তো এটা জটিল ব্যাপার না। তবে এই জিনিসটা মাথায় রাখবেন সবাই যে বর্তমানে শ্রীলঙ্কা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্ট অনেক হ্যাসেল করে। সেক্ষেত্রে প্রপার ডকুমেন্ট নিয়ে আসবেন, যারা আসবেন বাংলাদেশ এয়ারপোর্টে প্রপার ডকুমেন্ট সাথে রাখবেন। তারপরেও এরা ঝামেলা করে ডকুমেন্ট থাকা সত্ত্বেও, কারণ বাংলাদেশ এয়ারপোর্ট বলতে তো কথা, এটা আমরা বাঙালি তো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যার রিজিক যেখানে রাখছে সেখানে সে যাবেই যে কোনো ওয়েতে, এটা আমি বিশ্বাস করি। কারণ আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার রিজিক এখানে রাখছে এখানেই থাকবে, আর আমার রিজিক যদি অন্য কোথাও রেখে থাকে সেখানে আল্লাহ যেভাবেই যাই ওইখানে আমাকে আল্লাহ পৌঁছে দেবে। যাই হোক, শ্রীলঙ্কা যাওয়ার পর ইতিমধ্যে এতদিন এমন ছিল না, আমি ইদানিং কিছু বিষয়ে আমার চোখে পড়ছে, আমি দেখছি যে শ্রীলঙ্কা ইমিগ্রেশন ইদানিং ঝামেলা করতেছে। এই ঝামেলাটা শুধু বাঙালিদের সাথে করতেছে। কেমন? ওরা এখন বাঙালিদের আটকায় তারপরে বসায় রেখে তারপরে একটা অ্যামাউন্ট, এই সমস্যা ওই সমস্যা দেখায়, তারপরে একটা অ্যামাউন্ট দাবি করে $100 $200 চায় বসে। এই কাজটা কেউ করবেন না। আপনারা ওইখানে হার্ডলি স্ট্রং থাকবেন, টাকা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। অনেক নিজে কনফিডেন্স থাকার চেষ্টা করবেন। শ্রীলঙ্কার মতো কান্ট্রিতে আমরা ট্রাভেল করতে যাব, ওইখানে ওদের ইমিগ্রেশনে টাকা দিয়ে ঢুকবে, এটা ইম্পসিবল, এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আপনি আপনার ডকুমেন্টস ঠিক রাখবেন এবং আপনি স্ট্রং থাকবেন যে, আর তারপরে তোর মতো কান্ট্রিতে তুই যদি ঢুকতে দেশ দিবি, না দিলে নাই, রিটার্ন চলে যাবেন, সমস্যা নেই, টাকা দিন কেন তোরে। এই ধরনের একটা নিজের কনফিডেন্স থাকতে হবে। তারপরে যে পরিস্থিতি অনুযায়ী যদি মনে করেন তাহলে হয়তো কিছু দিলেন, এটা পরের ব্যাপার। যাই হোক, তারপরে শ্রীলঙ্কা দেখার মতো অনেক কিছু আছে। শ্রীলঙ্কার এভাবে ভিতরের মানুষগুলো খুব সভ্য। আমি যতবার শ্রীলঙ্কা ভ্রমণ করছি আমি দেখছি শ্রীলঙ্কার মানুষগুলো খুবই সভ্য, খুবই ভদ্র। তবে একটা বিষয় থেকে সবাই সাবধানে থাকবেন যারা শ্রীলঙ্কা ভ্রমণ করবেন। শ্রীলঙ্কার যে আপনার টুকটুক, যেটাকে আমরা বাংলাদেশে সিএনজি বলি, ওরা ওইটাকে টুকটুক বলে, ওরা স্ক্যামার। ওদের থেকে আপনারা সাবধানে থাকবেন। বেশিরভাগ আপনার 80% সিএনজি ড্রাইভার স্ক্যামার। ওরা বিভিন্ন প্রলোভন দেখায় আপনাদের, ওই শপে নিয়ে যাবে, এইটা করবে সেটা করবে, যে আপনার রাজি করানোর জন্য রিকোয়েস্ট করবে। কারণ কি, ওরা ওইখান থেকে কমিশন পায় এই কারণে। তবে এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন, ওদের স্ক্যামে পড়ার চেষ্টা করবেন না। বলবেন এখন আমার সময় নেই, আমি এখন যাব না, পরে যাব, এটা বলবেন। আর যারা শ্রীলঙ্কা যাবেন অবশ্যই শ্রীলঙ্কার একটা সিম নেবেন, এবং উবার নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা আপনার ইনস্টল করে নেবেন। কারণ ওইটা নিলে আপনি এইভাবে, ওরা ভাড়া বেশি নেবে। আপনি ট্যাক্সি নেন আর প্রাইভেট কার বা ওই সিএনজি যেটাই নেন, বাইকও পাওয়া যায়, সেটা আপনি উবারের মাধ্যমে বুক দিবেন, তাহলে আপনার টাকাটা কম আসবে। নতুবা আপনি অনেক বেশি টাকা ভাড়া আসবে, এটা আপনি মাথায় খেয়াল রাখবেন। আর শ্রীলঙ্কার হোটেল আপনার খুবই কম প্রাইসে পাওয়া যায়। তবে আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, শ্রীলঙ্কার কিছু হোটেল আছে ওরা ঘন্টা হিসাবে চার্জ করে। এইটা আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনার 24 আওয়ার কিনা। আপনি চেক ইন কটা বাজে করবেন, চেক আউট কটা বাজে করবেন, ওইটার বিল কত। যদি আগে আপনি বুকিং দিয়ে আসেন তো ওকে, আর যদি নতুন করে আপনি ওইখানে হোটেলে বুকিং দেন তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। কারণ কি, ওরা ঘন্টা হিসাবে, কিছু হোটেল আছে ওরা ঘন্টা হিসাবে চার্জ করে, প্রতি ঘন্টা এত টাকা।
এইরকম হিসাবে আপনি 1 ঘন্টা বেশি থাকলেও এটা বেশিটা আপনার চার্জ করে। আপনি তো জানবেন না যে ঠিক আছে আধা ঘন্টা পরে বের হইলাম, 1 ঘন্টা পরে বের হইলাম, 12টায় চেক আউট হয়, 11টায় চেক আউট হয়, এটা চিন্তা করতে পারেন না, ওদের রুলস আলাদা। আমি যতবার ট্রাভেল করছি এই ধরনের ভুক্তভোগী হয়েছি বিধায় আপনাদের বললাম। আর ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। যদি সহি সালামতে শ্রীলঙ্কা পৌঁছাতে পারি আপনাদের অবশ্যই ভিডিও দিব, আপনাদের সাথে কথা হবে এই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।